তো অবশেষে আমরা বানিয়ে ফেললাম আমাদের নতুন ইনকিউবেটর। এর আগেও আমাদের একটি ছোট্ট ইনকিউবেটর ছিল যেটাতে আমরা আগে বাচ্চা ফোটাতাম। তো সেই ইনকিউবেটরে আমরা সর্বোচ্চ 70 থেকে 80টি কোয়েল পাখির ডিম দিতে পারতাম। তো এই মেশিনে আমরা টোটাল ডিম দিতে পারবো 300টি ডিম, যা হিউজ। এই ছোট্ট একটা মেশিনে আমরা কিভাবে এত পরিমাণ ডিমের সেটআপ তৈরি করলাম এবং আপনারা নিজেরাও কিভাবে খুব সহজে এরকম একটা মেশিন ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প খরচে, কোনো ঝড়ঝামেলা ছাড়াই, সেটাই আমরা আমাদের এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি এগ্রো ফার্ম অ্যান্ড ন্যাচারি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আমরা আমাদের ইনকিউবেটর বানানোর জন্য যেসব জিনিসগুলো ইউজ করেছি সেগুলোর দাম এবং আমাদের এই ইনকিউবেটর বানাতে কত টাকা খরচ পড়লো সেগুলো সব ডিটেলস আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো সবকিছুই আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এগুলো সহজে আমাদের এলাকায় বা আমাদের আশেপাশে পাওয়া যায় না, তাও আপনারাও চাইলেও আপনারা অনলাইন থেকেও এগুলো কিনে নিতে পারবেন। আর আমাদের এই মেশিনটি হচ্ছে পুরোপুরি এসি কারেন্টের একটি মেশিন। এটাকে আবার আপনারা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালানোর মতো মেশিন মনে করবেন না। এটা সরাসরি বিদ্যুতের মাধ্যমে চলবে এবং আমাদের বাসায় যদি ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বাসায় আইপিএস যদি থেকে থাকে তাহলে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন। এবং এমনিতেও এটা যদি আপনার বাসায় কারেন্ট অথবা বিদ্যুৎ চলেও যায় তাহলেও সর্বনিম্ন 8 ঘন্টা এটা বিদ্যুৎ সংযোগ না থাকলেও কোনো সমস্যা হবে না। কারণ এর সবচেয়ে ভালো যে জিনিসটি হচ্ছে তা হচ্ছে এটার ককশিট বক্স। শুধু বিদ্যুৎ চলে গেলে আপনারা এইটিকে বারবার খুলে দেখার চেষ্টা করবেন না, তাহলেই হবে। তো প্রথমে আমরা যে জিনিসটি ইউজ করছি সেটা হচ্ছে এই বড় ককশিটের বক্সটি, যেটাকে আমরা অনলাইন থেকে এনেছি এবং এটার দাম পড়েছিল প্রায় 350 টাকার মতো, যেটা মোটামুটি অনেক হার্ড একটা জিনিস। এবং এখানে অনেকগুলো ডিম এমনিতেই রাখা যাবে আমরা যেভাবে সেট আপ করেছি সেটা ছাড়াও। আর এটাতে আমরা যা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা এটার উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা 4 কোণা করে মাঝখান দিয়ে কেটে নেব এবং এর মাঝখানে আমরা একটি গ্লাস লাগিয়ে দিব যাতে করে আমরা ভিতরে এটা খোলা ছাড়াই ভিতরে সবকিছু দেখতে পাই এবং আমাদের যেন এই ইনকিউবেটরটি বারবার খোলার প্রয়োজন না পড়ে। আর এটা হচ্ছে একটি প্লাস্টিকের গ্লাস, যেটা আপনারা আবার কাচের মনে করবেন না, তাই এটা দিয়ে কোনো কিছু কেটে যাওয়ার বা আহত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যান্ড সেকেন্ড যে আমরা জিনিসটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে এটির কুলিং ফ্যান, যেটা ইউজ করতেছি 220 ভোল্টের একটি ফ্যান, যেটা আমরা সরাসরি বিদ্যুতের মাধ্যমে ইউজ করতে পারবো। এখানে আলাদা করে কোনো প্রকার অ্যাডাপ্টার বা কোনো প্রকার চার্জার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের আগের যে ইনকিউবেটরটি ছিল সেটার মধ্যে আমরা 12 ভোল্টের একটি কুলিং ফ্যান লাগিয়েছিলাম, যেটাকে চালানোর জন্য আলাদা করে 12 ভোল্টের একটি আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন পড়েছিল। কিন্তু এটার মধ্যে আলাদা অ্যাডাপ্টার লাগানোর কোনো ঝামেলাই নেই। আর এটার নাম কুলিং ফ্যান হলেও এটার কাজ হচ্ছে আমাদের ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা এবং টেম্পারেচার যেটা থাকবে তা পুরোপুরি মেশিনের মধ্যে ছড়িয়ে দেবে। এবং এটার অনেক গতি হওয়ার কারণে এটার জন্য আমরা আলাদা করে এটার সাথে একটি রেগুলেটর ইউজ করব, যেটা আমাদের বাসা বাড়িতে ফ্যানের মধ্যে আমরা অনেকেই ইউজ করে থাকি, যেটা আমাদের এই ফ্যানটির গতি কমানোর জন্য আমরা ব্যবহার করতে পারবো। এবং আগের মেশিনটায় আমরা প্রায় 3টির মতো লাইন ব্যবহার করেছিলাম এবং তার জন্য আমাদের দরকার পড়েছিল একটি মাল্টিপ্লাগের। এবং এটাতে আমরা এরকম কোনো ধরনের মাল্টিপ্লাগের কোনো দরকার নেই, এটাতে আমরা একটি তারের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবো। তো আমরা প্রথমে এটার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটি টেম্পারেচার কন্ট্রোলার, যেটার মডেল হচ্ছে XHW3001 অথবা 3001 বলতে পারেন, যেটাকে আমরা ডিজিটাল টেম্পারেচার বলি। এবং এটা আপনার মেশিনের ভিতরে টেম্পারেচার মেনটেন করবে, যেটা আমাদের সেট আপ করে পরবর্তীতে নিতে হবে। সেটা আমরা পরে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সেটা আপনারা সেট আপ করে নেবেন। এবং এটা ইউজ করা এবং এটা সেট আপ করা একেবারে সোজা। এবং এরপরে সবচেয়ে যে কাজের জিনিসটি আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে এই ডিমের ট্রেগুলো। এই ডিমের ট্রেগুলোতে প্রায় প্রত্যেকটিতে 99টা করে ডিম ধরে, যেটা আমরা 3টি ইউজ করতেছি আমাদের মেশিনে, যা পরিপূর্ণভাবে যদি আমরা মেশিনে বসিয়ে দিই তাহলে আমরা এই 3টি ট্রেতে মোট 297টি ডিম বসাতে পারবো। এবং এটাকে সেট আপ করে নেওয়ার পর আমরা নিচে যে খালি জায়গাটুকু দেখতে পাবো সেটার মধ্যেও প্রায় 80 থেকে 100টির মতো ডিম হ্যাচ করতে পারবো। তো হিসেব দেখতে গেলে কিন্তু আমরা এই মেশিনে প্রায় 350 থেকে 400টির মতো বাচ্চা ফুটাতে পারবো। কিন্তু আমরা শুধু এখানে ডিম সেট আপের বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তার জন্য আমরা হ্যাচের বিষয়টি পুরোপুরি বাদ দিয়েছি। এবং এই ট্রেগুলো আমরা অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি প্রায় প্রত্যেকটি 66 টাকা করে। আর এগুলো অনেক শক্ত, যার কারণে এখান থেকে ডিম পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো প্রকার চান্স নেই এবং এই ডিমগুলো এখানে খুব সহজেই রাখা যায়। এবং এটার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে প্রায় প্রত্যেক দিন আমাদের দিনে 2 থেকে 3 বার ডিম উল্টিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা এই ট্রেতে রাখার কারণে আমাদের করতে হবে না। কারণ এটার মধ্যে 2 দিকে ফাঁকা থাকার কারণে আমাদের ডিমগুলো খুব সুন্দরভাবে তাপ এবং আর্দ্রতা দুটোটাই পাবে। এবং আমাদের প্রতিদিন যা করতে হবে তা হলো ট্রেগুলো আমাদের প্রতিদিন একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে।
এবং সর্বশেষ আমরা আমাদের এই মেশিনে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য যে মিটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে একটি হাইগ্রোমিটার, যেটার দাম আমাদের পড়েছে 250 টাকার মতো, যেটা দিয়ে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে হিউমিডিটি অথবা আর্দ্রতা যেটাই আমরা বলি না কেন খুব সহজে দেখতে পারবো এবং দেখার মাধ্যমে আমরা ভিতরে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবো। এগুলো গেল আমাদের প্রাইমারি জিনিস, যেগুলো ছাড়া ইনকিউবেটর তৈরি সম্ভবই না। এছাড়া টুকিটাকি অনেক জিনিস লেগেছে, যেমন কারেন্টের বোর্ড, রেগুলেটর, টাই, পেরে, কাটা বোতল যেটাতে আমরা পানি দিয়ে আমাদের আর্দ্রতার জন্য ব্যবহার করব, ফেভিকল ইত্যাদি অনেক কিছু, যা টোটাল মিলিয়ে আমাদের প্রায় 1650 টাকা থেকে 1700 টাকার মতো খরচ লেগে গিয়েছে, যেটা হাতে বানানোর পর একটু বেশি হলেও এটা আমাদের কাছে তেমন একটা মনে হয়নি, কারণ এই মেশিনটাতে অনেকগুলো ডিম শাটার হিসেবে রাখাও যাবে এবং হ্যাচও করা যাবে। তো এখন আমরা মেশিন বানানো শুরু করি। তো প্রথমে আমরা যা করব তা হচ্ছে এই ককশিট বক্সের উপরে যে ঢাকনাটা আছে সেটাকে আমরা মাঝখান থেকে 4 কোণা বরাবর কেটে নিব এবং আমরা প্রথমেই বলেছি এখানে আমরা একটি গ্লাস লাগাবো যাতে ভিতরে সবকিছু আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করে দেখতে পারি। আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে মাঝখান থেকে কেটে নেওয়ার পর এটাকে আমরা এখন গ্লাস বসিয়ে তারপর আলাদা করে ফেভিকল লাগিয়ে আমরা এটাকে আলাদা সাইড করে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ফেভিকলের আঠা না শুকায়। তো এখন আমরা ককশিটের বক্সের মধ্যে ডিম বসানোর জন্য আলাদা করে ফোম নিয়ে নিয়েছি এবং এই ককশিটের বক্সের মতো আমরা এটা মাপ মতো কেটে নেব এবং এটাকে আমরা আঠার মাধ্যমে লাগিয়ে নেব এবং আমরা এটাকে এমনভাবে বসাবো একটু হালকা বাঁকা করে, যাতে সরাসরি সবসময় এটার মধ্যে আলো পড়ে এবং আর্দ্রতা ভালো মতো পৌঁছাতে পারে। সোজাসুজি আমরা এটাকে লাগাবো না সমতলভাবে, এই কারণেই যাতে এটার মধ্যে আলো ঠিক মতো ছড়ায়। তো আমরা এটাকে এল শেপে কেটে নিয়েছি এবং আঠা লাগানো হয়ে গেলে আমরা এটাকে শুকানোর জন্য এখন রেখে দেবো। তো আঠা শুকিয়ে যাওয়ার পর এখন আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত টেম্পারেচার কন্ট্রোলারটা, যেটিতে 3টি তারের ব্যবস্থা আছে। একটি হচ্ছে এনটিসি, যেটা হচ্ছে আপনার ভিতরের টেম্পারেচারটা কত সেটা এই মেশিনে ডিটেক্ট করবে, এবং আর যে 2টি তার আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ইন এবং আরেকটি আউট। এই ইনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরাসরি বিদ্যুতের যে লাইনটা আমরা 220 ভোল্ট থেকে 1500 ওয়াট পর্যন্ত এটা টানতে পারবে, এবং আউট যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের লাইটের, যে আমরা লাইটটা আমাদের মেশিনের ভিতরে ইউজ করব তার ভিতরে চলে যাবে, অর্থাৎ এটা আমাদের মেশিনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং অটোমেটিক এই লাইটটা টেম্পারেচার কন্ট্রোলারটা আমাদের কন্ট্রোল করবে। যখন আমাদের টেম্পারেচার একটু হাই হয়ে যাবে তখন এই লাইটটা অটোমেটিক নিভে যাবে এবং টেম্পারেচার যখন আমাদের নিচে নেমে আসবে তখন এটা অটোমেটিক জ্বলে যাবে। তো এই জিনিসটার কাজই হচ্ছে এটা, যে আপনার ভিতরের যে টেম্পারেচারটা থাকবে সেটার কন্ট্রোল করা। তো আমরা আমাদের ককশিট বক্সের সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটার ভিতরে লাইট লাগানোর জন্য আলাদা করে একটি হোল্ডার লাগানোর ব্যবস্থা করব এবং এর সাথে যে টেম্পারেচার সেন্সরটা ছিল সেটা আমরা এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেটা আউট চিহ্নিত তারটা ছিল সেটা আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং এটার সাথে আমাদের লাইটটাকে অ্যাটাচ করে নিতে হবে। এবং এই ককশিট বক্সের মধ্যে যেন পুরোপুরি আর্দ্রতা এবং তাপমাত্রা ভালোভাবে ছড়িয়ে যায় সেজন্য আমরা এটার ভিতরে একটি এসি ফ্যান লাগিয়ে নিব, যেটা আমরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এবং যেহেতু এটা এসি ফ্যান অর্থাৎ সরাসরি বৈদ্যুতিকভাবে চলে, তার জন্য এটার স্পিড অনেক বেশি, এর কারণে আমরা এটার মধ্যে রেগুলেটর ইউজ করব যাতে করে এটার গতি আমরা মন মতো কমিয়ে বা অথবা বাড়িয়ে নিতে পারি। এবং আপনারা যারা জানেন না কিভাবে করে আপনার ফ্যানের রেগুলেটর ইউজ করবেন তাদের জন্য আমি একটু বলছি। একটি রেগুলেটর ইউজ করতে গেলে আপনারা সবসময় জানেন যে একটি ফ্যান ইউজ করতে গেলে অথবা বৈদ্যুতিক যে কোনো কিছু ইউজ করতে গেলে আমাদের টোটাল 2টি তার সেখানে থাকে, যা হচ্ছে একটি নেগেটিভ এবং একটি হচ্ছে পজিটিভ তার। তো আমরা এই 2টি তারের মধ্যে থেকে যে কোনো একটির মধ্যে আমরা আমাদের রেগুলেটরটি ইউজ করে ফেলবো। রেগুলেটরের মধ্যে টোটাল 2টি তারের আউটপুট থাকে, যেটা আমরা একটি তারের সাথে সরাসরি বৈদ্যুতিক লাইনে দিয়ে দেবো এবং সাপ্লাই হওয়ার জন্য যে তারটা আছে, মানে যেটা আমরা আউটপুট পাবো, সেটা আমাদের ফ্যানেতে আমরা লাগিয়ে দেবো। তো এখন আমরা ফ্যানের রেগুলেটরের তারটা লাগিয়ে নেব। তো আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমরা একটি তারের মাধ্যমেই পুরো ইনকিউবেটর মেশিনটিতে আমরা পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করব, এবং এই পাওয়ার সাপ্লাই একটা তারের মাধ্যমে দিতে গিয়ে আমাদের মোটামুটি তারের মধ্যে কিছুটা পরিমাণ জয়েন্ট করতে হয়েছে। এবং আমাদের যে ফ্যানটি আমরা ইউজ করতেছি সেই ফ্যানটির মূলত বেশিরভাগ কাজই করবে হচ্ছে আর্দ্রতার জন্য। তো আর্দ্রতা জিনিসটা এমন একটি জিনিস যেটা আপনার যদি মেশিনে কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায় তাহলে আপনার কোয়েল পাখির বাচ্চা প্যারালাইজড হয়ে জন্মানোর অনেক চান্স থাকে। তাই এই বিষয়টা আমাদের সবসময় ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। এবং ম্যানুয়ালভাবে যদি আমরা আমাদের আর্দ্রতা কন্ট্রোল করতে হয় তাহলে আমরা সবসময় আমাদের মেশিনে বোতল কেটে অথবা বাটির মধ্যে পানি রেখে সরাসরি লাইটের নিচে রেখে দিব, যাতে করে আর্দ্রতা পুরো মেশিনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। এবং এই ফ্যানটা সেই কাজই করবে, মূলত তাপ এবং আর্দ্রতা দুটোই পুরোপুরিভাবে মেশিনের মধ্যে ছড়িয়ে দেবে। আর যখন আর্দ্রতা কমে যায় তখন আর্দ্রতা অনেক সময় বাড়ানোর জন্য মেশিনে আমরা ভেজা ন্যাকড়া অথবা কাপড় ব্যবহার করি, যেটা আমাদের মেশিনের আর্দ্রতা বাড়িয়ে দেয় এবং আমাদের মেশিনের
মেশিনের ভিতরে যদি অতিরিক্ত পরিমাণ আর্দ্রতা বেড়ে যায় তাহলে তখন আমরা মেশিনের ভিতরে আলাদা করে মুড়ি অথবা শুকনো কোনো কাপড় দিয়ে দেবো, তাহলে আমাদের মেশিনের আর্দ্রতা এমনিতেই কমে আসবে। মূলত মেশিনের আর্দ্রতা সবসময় বাড়ানোরই প্রয়োজন পড়ে, কমানোর বেশি একটা প্রয়োজন পড়ে না, যেহেতু শীতকাল তাই মেশিনের আর্দ্রতা সবসময় কম থাকবে এবং মেশিনের আর্দ্রতা কম থাকলেই যত সমস্যা। তাই আমাদের সবসময় এদিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের মেশিনের আর্দ্রতা সবসময় ঠিক থাকে। তো আমরা এই ভিডিওতে শুধু মেশিন কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা আর্দ্রতা অথবা টেম্পারেচার দুটোটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন মেশিনের আর্দ্রতার জন্য আমরা বোতল কেটে নিয়েছি এবং বোতলগুলো আমরা মেশিনের ভিতরে একটা টায়ের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। তো আমরা এই দুটি বোতল এভাবে কেটে নিয়েছি এবং ভিতরে লাগিয়ে নিয়েছি এবং সাথে সাথে আমরা আমাদের রেগুলেটর এবং আমাদের মেশিনের যে টেম্পারেচার কন্ট্রোলারটা সেটাও আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো একটি তারের মাধ্যমে আমরা এটা কিভাবে সেট করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা প্রথমে যে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে কিভাবে আমরা একটি ফ্যানকে রেগুলেটরের মাধ্যমে ইউজ করবো সেটা আপনাদের দেখিয়েছি। তো এখন আমরা দেখাবো যে আমরা এই একটি তারের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটা এবং ফ্যান দুটোটাই একসাথে চালাতে পারবো। তো আমাদের যা করতে হবে, প্রথমত আমরা সরাসরি যে বৈদ্যুতিক লাইনটা নিয়েছি এখান থেকে একটি তারের মধ্যে সরাসরি আমাদের ফ্যানের মধ্যে এবং এখান থেকে টেম্পারেচার কন্ট্রোলারের মধ্যে চলে যাবে। যেহেতু এইটা টেম্পারেচার কন্ট্রোলারটা আমাদের 220 ভোল্টের, তাই আমাদের এটাকে সরাসরি কারেন্ট ইউজ করতে হবে। এখানে আমরা রেগুলেটর কিন্তু কোনোভাবে ইউজ করতে পারবো না। তার জন্য আমাদের রেগুলেটরের প্রথম মাথা থেকে আমরা যেই এখানে ইনপুটটা দিয়েছিলাম রেগুলেটরে, সেইখান থেকে আমাদের তারটাকে জয়েন্ট করে আমাদের এখানে দিয়ে তারপর আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটাকে আরেকটা পজিটিভ তারে অ্যাটাচ করে নিতে হবে। এবং এই রেগুলেটরটা আমাদের প্রথমে আমরা যেটা দেখিয়েছি যে আমাদের আরেকটা যে তার থাকবে সেটা সরাসরি ফ্যানে চলে যাবে, ঠিক তেমনভাবে আমাদের ইউজ করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা একটু ভালোভাবে আমাদের ডায়াগ্রামটা ফলো করবেন। তো এখন আমরা আমাদের যে টেম্পারেচার মিটারটা ছিল সেটারও লাইটের হোল্ডার আমরা সেট আপ করে নিয়েছি এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য যে আর্দ্রতা মিটার সেটাও আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন মোটামুটি আমাদের পুরো মেশিনই সেট আপ হয়ে গিয়েছে এবং মেশিনের সবসময় আপনারা যে তাপমাত্রার সেন্সরটা এবং আর্দ্রতার সেন্সরটা আছে সেটা পানি অথবা আপনার যে লাইট সেটার থেকে অনেক দূরে রাখবেন, তাহলে আপনারা আপনাদের মেশিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা বা তাপমাত্রা সেটা ডিটেক্ট করতে পারবেন। আপনি যদি কাছে দুটোকে রেখে দেন তাহলে আপনারা খুব সহজে এটা ধরতে পারবেন না যে আপনার টেম্পারেচারটা কত আছে, কারণ যত কাছে রাখবেন এটার তত আরো হিট বেশি পাবে এবং তত তাড়াতাড়ি এটা নিভে যাবে। তার জন্য মেশিনের যত কোনায় বা যত দূরে রাখা যায় এটা ততই ভালো। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটা সেট আপ করে নিব। তো এটা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ ফুল ভিডিও দেখার পর যদি আপনারা এটাই না দেখেন যে কীভাবে এটা সেট আপ করে নিতে হয় তাহলে আপনারা কিছুই বুঝবেন না। তো একটি মেশিনে ডিম ফোটাতে গেলে সেই মেশিনের তাপমাত্রা থাকতে হয় হচ্ছে 37.7 সর্বোচ্চ, এবং আমাদের এই লাইটটা সর্বক্ষণ জ্বলবে না, আমাদের লাইটটা এটা সর্বক্ষণ জ্বলবে না, তার জন্য এটা অটোমেটিক আবার নিভেও যাবে। সেই জন্য আমাদের সেটাও সেট আপ করে দিতে হবে যে কত নিচে নেমে গেলে আমাদের এই লাইটটা অটোমেটিক জ্বলবে এবং কতর উপরে গেলে এই লাইটটা আবার অটোমেটিক নিভে যাবে। তো এই মেশিনে বা এই কন্ট্রোলারে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ডাউন অ্যারো এবং একটি হচ্ছে আপ অ্যারো। সো ডাউন অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো লেখা আসছে যে 34.3, অর্থাৎ যে 34.3-এর উপরে যদি এই লাইটটা চলে যায়, মানে টেম্পারেচারটা ভিতরে হয়ে যায়, তাহলে অটোমেটিক লাইটটা এটা নিভে যাবে। এবং আমরা যদি আপ অ্যারোর মধ্যে ক্লিক করি তাহলে দেখতেছি যে 33.3 লেখা আসছে, তার মানে যে 33.3-এর নিচে যদি এটা নেমে যায় তাহলে লাইট এটা অটোমেটিক জ্বলে যাবে। এবং আমরা আবারও দেখাচ্ছি যে 34.3-এর উপরে যদি চলে যায় তাহলে এটা কিন্তু নিভে যাবে, আর যখন 33.3-এর নিচে আসবে তখন এটা অটোমেটিক আবার জ্বলে যাবে। তো আমাদের রাখতে হবে কততে? আমাদের রাখতে হবে হচ্ছে 37.7-এ। তো আমরা ডাউন অ্যারোতে ক্লিক করছি এবং এটাকে ক্লিক করে যদি ধরে রাখি তাহলে দেখবেন আপনারা এটা ব্লিঙ্ক করা শুরু করছে, দেখাচ্ছি আমি আপনাদের। তো ব্লিঙ্ক করা যখন শুরু করবে তখন আমরা এটাকে বাড়িয়ে নেব। ওই দুঃখিত, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এই ব্লিঙ্ক করা শুরু করেছে এবং আমরা এটাকে ক্লিক করে করে নিয়ে যাব হচ্ছে 37.7-এ। হ্যাঁ, 37.7-এ, অর্থাৎ 37.7-এ যখন এটা উঠে যাবে তখন লাইটটা অটোমেটিক নিভে যাবে। এবং আমরা রাখবো হচ্ছে সর্বনিম্ন 37.2-এ, অর্থাৎ 5 পয়েন্টের ব্যবধান আমরা রাখবো এটাকে। তো আমরা আপ অ্যারোতে এখন ক্লিক করছি, প্রথমবার আমরা ডাউন অ্যারোতে ক্লিক করেছিলাম, এবার আমরা আপ অ্যারোতে ক্লিক করব। আপ অ্যারোতে 3.33 লেখা আসছে। এখন আমরা যদি আবার ক্লিক করে ধরে রাখি আগেরটার মতোই
3.33। তো আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে 37.2-এ। হ্যাঁ, 37.2 হয়ে গিয়েছে। তো এখন আমাদের দেখার পালা যে আসলে আমাদের এই মেশিনটি সঠিকভাবে কাজ করছে কিনা, যে 37.2-এ ওঠার সাথে সাথে এটা জ্বলে কিনা এবং 37.7-এর উপরে চলে গেলে লাইটটা অটোমেটিক নিভে যায় কিনা। তো আমরা এখন এটাই দেখব। তার জন্য আমরা আমাদের মেশিনের ঢাকনাটা এখন লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের দেখার পালা যে এটা আসলে চলে কিনা। তো এটার ভিতরে এখন টেম্পারেচারটা বাড়তে থাকুক। A few moments later. তো আরেক মাত্রা লাগে, পয়েন্ট 1। হ্যাঁ, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটার ভিতরে টেম্পারেচার 37.7 হয়ে গিয়েছে এবং আপনারা তার সাথে সাথে দেখতে পেলেন যে ভিতরে যে লাইটটা আছে সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। তো এটা ততক্ষণ পর্যন্ত আবার লাইটটা জ্বলবে না যতক্ষণ পর্যন্ত আবার 37.2-এর নিচে না নামে। এবং একটি লাইট যখন ভিতরে টেম্পারেচারটা কন্ট্রোল করে ফেলে তখন কিন্তু এই ভিতরে এই 37.7-এর ভিতরেই থাকে টেম্পারেচারটা। মাঝে মাঝে 38 কিংবা 38.2-ও হয়ে যেতে পারে। আপনারা তাতে ঘাবড়াবেন না, এতে করে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। শুধু আপনার ভিতরে যে টেম্পারেচারটা আছে সেটা মেনটেনই থাকবে। আর যখন আবার অটোমেটিক 37.2-এর নিচে নেমে আসবে তখন আবার অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, এতে ভয়ের কিছুই নেই। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই লাইট হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আসলে নষ্ট কিছুই না। আপনার যখন এই টেম্পারেচারটা হয়ে যাবে ভিতরে তখন অটোমেটিক লাইটটা অফ থাকবে। এবং আমরা এখন দেখব যে আসলে এটা 37.2-এর নিচে নামলে জ্বলে ওঠে কিনা। দেখেন আপনাদের কিন্তু এই লাইটটা 37.7-এর উপরে উঠে যাওয়ার পরেও 9 হয়ে গিয়েছে। তার মানে কি এটার ভিতরে একটু হালকা হিট বেশি হয়ে গিয়েছে এবং সেই হিটটা ততক্ষণ পর্যন্তই বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ভিতরে গরম থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা এটা না খুলবো। তাই আমরা একটু খুলে দেখি যে এটা আসলেও 37.2-এ নামার সাথে সাথে এটা জ্বলে ওঠে কিনা। তো আমরা ঢাকনাটা খুলে দিই। তো এখন 37.2-এ নামার সাথে সাথে এটা কিন্তু জ্বলে ওঠার কথা, আমরা এটাই এখন দেখব। এবং এই মেশিন ইউজ করতে গেলে আসলে তেমন কোনো প্রকার কারেন্ট বিল উঠেই না বলা যায়, কারণ একবার যখন মেশিন ভিতরে হিট হয়ে যায় তখন লাইট বন্ধ হয়েই সারাদিন থাকে। মাঝে মাঝে 2-1বার জ্বলে ওঠে এবং মাঝে মাঝে আবার নিভেও যায়। বেশিরভাগ সময় নিভেই থাকে ভিতরে কন্ট্রোল হয়ে গেলে তাপটা। আমরা এখন একটু দেখি যে আসলে এটা 37.2-এ নামার সাথে সাথে জ্বলে ওঠে কিনা। A few moments later. হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে 37.2 হওয়ার সাথে সাথে কিন্তু আবার আমাদের মেশিনের লাইটটা অটোমেটিকভাবে জ্বলে উঠলো। তো এখন যদি আবার 37.7-এ চলে যায় তখন কিন্তু আবার সেই লাইটটি নিভে যাবে। তো আপনারা এই জন্যই বললাম যে আপনারা কখনো ভয় পাবেন না যে লাইট বারবার জ্বলছে বা নিভছে কেন। তো এইভাবে যদি আমরা এখন রেখে দিই তাহলে 37.7-এ আবার চলে যাবে এবং আবার লাইটটা নিভে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই কন্ট্রোলারটা সেট আপ করে নেবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।